5 জুন 2026 বাংলাদেশের ফুটবলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই দিনটি। সান মারিনোর স্তাদিও অলিম্পিকোতে ইউরোপের মাটিতে পা রেখেই 2-1 গোলের এক ঐতিহাসিক জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ। আর এর কারিগর 86 মিনিটে তপু বর্মনের করা সেই উইনিং গোল। দক্ষিণ এশিয়ার একটা আন্ডারডগ দল, যাদেরকে ম্যাচ শুরুর আগেই বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়, তারা ইউরোপে গিয়ে ম্যাচ জিতেছে। কিন্তু এটা কোনো ফ্লুক বা ভাগ্যের জোরে পাওয়া জয় ছিল না। এটা কোনো গ্রীষ্মের সন্ধ্যায় 11 জন ছেলের হঠাৎ ভালো খেলার ফল নয়, বরং দশকের পর দশক ধরে মান্দাতার আমলের সিস্টেমে চলা বাংলাদেশের ফুটবলে এটি ছিল একটি বিশাল সফটওয়্যার আপডেটের প্রথম ঝলক। আর যিনি এই আপডেটের বাটনে ক্লিক করেছেন তিনি হলেন থমাস ডেনিস ডুলি, ইউএস মেন্স ন্যাশনাল টিমের সাবেক বিশ্বকাপ ক্যাপ্টেন, বুন্দেসলিগা চ্যাম্পিয়ন এবং এমন একজন ম্যানেজার যিনি আগে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। কিন্তু তিনি এসেই রাতারাতি সবকিছু পরিবর্তন করে দিবেন, বিষয়টি এমন না। আপনাকে বুঝতে হবে ঠিক কতটা জগাখিচুড়ি অবস্থার মধ্যে তিনি দায়িত্ব নিয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ঠিক কিভাবে থমাস ডুলি বাংলাদেশের ফুটবলকে পুরোপুরি বদলে দিতে পারেন। আমরা কথা বলবো তার ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস নিয়ে, প্রবাসী ফুটবলারদের সেই বিশাল সম্ভাবনা নিয়ে যা তিনি কাজে লাগাতে চলেছেন। সেই সাথে আলোচনা করব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সেই অন্ধকার দিক নিয়ে, যা এই পুরো প্রজেক্টটিকে শুরু হওয়ার আগেই ধ্বংস করে দিতে পারে। তাহলে চলুন খেলা শুরু করা যাক। চলুন বাস্তবতা দিয়ে শুরু করি। সান মারিনোকে হারানো মানেই আর্জেন্টিনাকে হারানো নয়। ফিফা র্যাঙ্কিংয়ে সান মারিনো সবার নিচে থাকা একটি দল, কিন্তু প্রেক্ষাপটটা বুঝতে হবে। বাংলাদেশের জন্য ইউরোপের মাটিতে একটি অ্যাওয়ে ম্যাচ জয় মনস্তাত্ত্বিক দিক দিয়ে এক বিশাল ভূমিকম্পের সমান। এটা প্রমাণ করে যে বাধাটা শুধু শারীরিক নয়, বাধাটা মানসিক এবং ট্যাকটিক্যাল। আগের ম্যানেজারদের অধীনে হলে বাংলাদেশ হয়তো পার্ক দ্য বাস বা রক্ষণাত্মক কৌশল নিয়ে পড়ে থাকত, বল পেলেই সামনে ক্লিয়ার করে 0-0 ড্রয়ের জন্য প্রার্থনা করত। একবার ভাবুন তো, শেষ কবে আপনি বাংলাদেশ জাতীয় দলকে মাঠে আধিপত্য বিস্তার করে বা ম্যাচ কন্ট্রোল করে খেলতে দেখেছেন? ঠিক ধরেছেন, মনে করাটা কঠিন। থমাস ডুলি ড্রেসিং রুমে ঢুকেই পুরনো সেই প্লেবুক ডাস্টবিনে ফেলে দিয়েছেন। তিনি প্রকাশ্যে বলেছেন, আমরা বলের পেছনে দৌড়াবো না, আমরা পজিশন ধরে রাখবো। যে দেশের ফুটবলই দাঁড়িয়ে আছে মরিয়া হয়ে ডিফেন্ড করার উপর, তাদের কাছে এটা এক ভয়ঙ্কর কনসেপ্ট। কিন্তু এটা কাজ করেছে। ডিফেন্ডার তপু বর্মনের 2 গোল প্রমাণ করে যে সেট পিস এবং স্ট্রাকচার্ড বিল্ড আপ গেমের ড্রিল অবশেষে দলের মধ্যে ঢোকানো হচ্ছে। ডুলি একটি 2026 সালের সফটওয়্যার আপডেট ইনস্টল করছেন, কিন্তু সমস্যা হলো তিনি এটা ইনস্টল করার চেষ্টা করছেন একটা পুরনো সিম্ফনি ফোনে। কেননা বাংলাদেশের ফুটবলের অবকাঠামো এখনও অনেক পিছিয়ে। বাংলাদেশ ফুটবলের গন্তব্য কোথায় সেটা বুঝতে হলে আগে দেখতে হবে থমাস ডুলি কোথা থেকে এসেছেন। থমাস ডুলি এমন কোনো সাধারণ বিদেশি কোচ নন যিনি শুধু মাস শেষে বেতন নিতে এসেছেন। তার সিভি যে কারো সম্মান আদায় করে নিতে বাধ্য। কাইজারস্লাউটার্নের হয়ে বুন্দেসলিগা জয়ী, শালকের হয়ে উয়েফা কাপ জয়ী, যুক্তরাষ্ট্রের হয়ে 81টি ম্যাচ খেলেছেন। 1998 বিশ্বকাপে তিনি যুক্তরাষ্ট্রের ক্যাপ্টেন ছিলেন এবং পরবর্তীতে ইউর্গেন ক্লিন্সমানের অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করেছেন। কিন্তু 1 সেকেন্ডের জন্য ইউরোপ আর আমেরিকার কথা ভুলে যান। বাংলাদেশের ফ্যানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল 2014 সালে তিনি কি করেছিলেন সেটা জানা। 2014 সালে ডুলি ফিলিপিন জাতীয় দলের দায়িত্ব নেন। গল্পটা কি চেনা চেনা লাগছে? কোনো ফুটবলিং ঐতিহ্য নেই, প্রচুর প্রবাসী খেলোয়াড় আছে এবং ফেডারেশন চরম বিশৃঙ্খল। এমন একটি এশিয়ান দেশ। তিনি তাদের কাঠামোগতভাবে পুরোপুরি বদলে দেন। উদ্দেশ্যহীন লং বল গেম থেকে বের করে এনে পজিশন ভিত্তিক গোছানো ফুটবলের সাথে তাদের পরিচয় করান। দলকে 3-4-3 ফরমেশনে দাঁড় করান। এ সময় র্যাঙ্কিংয়ে 31 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে তারা হারায়, উত্তর কোরিয়াকে হারায়, ইয়েমেনের বিপক্ষে তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচ জেতে এবং 2018 সালে ফিলিপিন প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করে। একটি এশিয়ান আন্ডারডগ দলকে কিভাবে ভয়ঙ্কর দল বানানো যায় তার ব্লুপ্রিন্ট ডুলির কাছে আছে। তিনি শূন্য থেকে দল গোছানোর স্পেশালিস্ট। তিনি শুধু ম্যানেজার নন, তিনি একজন আর্কিটেক্ট। আর সেই একই ইঞ্জিনিয়ারিং তিনি এখন ঢাকায় নিয়ে আসছেন। ডুলি কেন এই চাকরিটা নিয়েছেন তার আসল কারণটা যদি জানতে চান, তবে সেটা আমাদের ঘরোয়া লিগ নয়, সেটা হলো ডায়াসপোরা বা প্রবাসী ফুটবলার। ইউরোপ এবং উত্তর আমেরিকার পেশাদার একাডেমিগুলোতে খেলছে এমন প্রচুর বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আছে, কিন্তু বছরের পর বছর ধরে আমাদের সিস্টেম তাদেরকে অবহেলা করেছে বা ঠিকমতো কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এবার একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনার দেশের ফুটবল একাডেমিগুলোর অবস্থা যদি করুণ হয়, তবে শুধু লোকাল খেলোয়াড়দের দিয়ে আপনি আধুনিক এশিয়ান ফুটবলে টিকতে পারবেন না। এটা অসম্ভব। ডুলি এটা খুব ভালো করেই জানেন। ফিলিপাইনের ক্ষেত্রে তিনি এই প্রবাসী চিটকোড ব্যবহার করেছিলেন। ইউরোপে খেলা ফিলিপিনো বংশোদ্ভূতদের নিয়ে একটা লড়াকু দল বানিয়েছিলেন। বেঙ্গল টাইগারদের জন্য তিনি ঠিক একই কাজ করতে চাইছেন। আমরা কথা বলছি হামজা, তারেক কাজী, জায়ান আহমেদ, ফাহমিদুল এবং ট্রেভরের মতো খেলোয়াড়দের নিয়ে।
এরা এমন পরিবেশে বড় হয়েছে যেখানে ট্যাকটিক্যাল ডিসিপ্লিন খুব কড়া। ডুলি প্রথম কোচ যার সেই ট্র্যাক রেকর্ড এবং সাহস আছে লোকাল সিন্ডিকেটকে দূরে সরিয়ে শুধু যোগ্যতার ভিত্তিতে প্লেয়ার ডাকার। আপনি যদি এই প্রবাসী প্রতিভাদের ডুলির সিস্টেমে কাজে লাগান, তবে বাংলাদেশ হঠাৎ করেই এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের দৌড়ে একটা শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। প্রতিভা বাইরে ছড়িয়ে আছে, শুধু দরকার এমন একজন কোচ যিনি জানেন তাদের কিভাবে ব্যবহার করতে হয়। তাহলে ইতিহাস জুড়ে বেসিক ফুটবলে ধুঁকতে থাকা একটা দল হঠাৎ কিভাবে প্রতিযোগিতামূলক হয়ে উঠবে? নিয়মটা সহজ, নিজের দুর্বলতাগুলো লুকাও এবং শক্তির জায়গাগুলো কাজে লাগাও। হ্যাভিয়ার ক্যাবোরেরার অধীনে দলের ট্যাকটিক্স ছিল বোরিং। দল পিছিয়ে পড়লে কি করতে হবে তার কোনো উত্তর ছিল না। ডুলি নিয়ে এসেছেন ট্যাকটিক্যাল স্বচ্ছতা, যার পেছনে আছে তার উয়েফা প্রো লাইসেন্স। তার মূল অস্ত্র হলো ৩-৪-৩ ফরমেশন, কিন্তু আসল জাদুটা অন্য জায়গায়। যখন বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষ যেমন অস্ট্রেলিয়া, ফিলিস্তিন বা লেবাননের বিপক্ষে খেলবে, তখন এই ৩-৪-৩ মুহূর্তের মধ্যে ৫-৪-১ ফরমেশনে রূপ নেবে। একবার ভেবে দেখুন, ৫-৪-১ ডিফেন্সিভ ব্লক ভাঙা যে কোনো আক্রমণ ভাগের জন্য একটা দুঃস্বপ্ন। এটা মিডফিল্ড ব্লক করে দেয়, বিপক্ষকে সাইডলাইন দিয়ে খেলতে বাধ্য করে এবং সেন্টার ব্যাকদের সুরক্ষা দেয়। আন্ডারডগদের জন্য এটা পারফেক্ট শেপ। আপনি যখন বল কেড়ে নেবেন, কাউন্টার অ্যাটাক করার জন্য উইং ব্যাকদের মাধ্যমে আগে থেকেই আপনার উইথ বা প্রশস্ততা তৈরি থাকবে। সান মারিনোর বিপক্ষে আমরা এরই একটা ঝলক দেখেছি। এটা শুধু ডিফেন্স লাইন ধরে রাখার বিষয় নয়, এটা হলো কখন প্রেসিং করতে হবে সেটা জানা। ডুলি স্পষ্ট বলে দিয়েছেন, মডার্ন ফুটবলে প্রেসিংয়ের জন্য পুরো দলকে একসাথে কাজ করতে হয়। একজন মিডফিল্ডারও পজিশন হারালে পুরো সিস্টেম ধসে পড়বে। তিনি প্রচুর ভিডিও অ্যানালাইসিস করছেন, ট্রেনিং সেশন রেকর্ড করছেন এবং খেলোয়াড়দের স্ক্রিনে তাদের ভুলগুলো দেখাচ্ছেন। তিনি শুধু মাঠেই কোচিং করাচ্ছেন না, ক্লাসরুমে বসে তিনি তাদের ফুটবলিং আইকিউ বা বুদ্ধিমত্তা নতুন করে প্রোগ্রাম করছেন। কিন্তু চলুন নিজেদের বোকা না বানাই। থমাস ডুলি প্রথম ব্যক্তি নন যিনি এই চেষ্টা করছেন। ভালো ভালো ম্যানেজারদের ক্যারিয়ার ধ্বংস করার একটা অতীত ইতিহাস বাংলাদেশের আছে। এটা আক্ষরিক অর্থেই কোচদের গোরস্থান। অটো ফিস্টার, টম সেন্টফিট, এরা প্রত্যেকেই ছিলেন দুর্দান্ত প্রোফাইলের কোচ। তারা দারুণ সব আইডিয়া নিয়ে এসেছিলেন এবং চরম হতাশা নিয়ে দেশ ছেড়েছিলেন। কেন? কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতিটি পদক্ষেপে তাদের সাথে সংঘাতে জড়িয়েছে। পুরো ইকোসিস্টেম তাদের বাধা দিয়েছে। তাদের আইডিয়াগুলো কখনো আলোর মুখ দেখেনি। আর যখন শক্তিশালী ব্যক্তিত্বের কোচদের সাথে লড়াই করতে করতে বিএফএফ ক্লান্ত হয়ে পড়ে, তখন তারা এমন লো প্রোফাইল কোচদের নিয়ে আসে যাদের খুব সহজে নিয়ন্ত্রণ করা যায়। জেমি ডে এবং হ্যাভিয়ার ক্যাবেরেরা মূলত জিম্মি বা পুতুল হিসেবেই কাজ করেছেন। ফুটবলের সিন্ডিকেটগুলো তাদের পছন্দের খেলোয়াড়দের পুশ করেছে, ব্যাকরুমে তাদের কমিশন বাণিজ্য চালিয়েছে এবং এর প্রতিবাদ করার মতো কোনো ক্ষমতাই কোচদের ছিল না। প্যাটার্নটা কি বুঝতে পারছেন? বোর্ডরুমের কর্তারা যদি প্লেইং 11 ঠিক করে দেয়, তবে আপনি পেপ গার্ডিওলাকে কোচ বানালেও কোনো লাভ হবে না। ডুলি সম্প্রতি গায়ানার কোচ ছিলেন। সেখানে তিনি তার 4 ম্যাচের 4টিতেই জয় পেয়েছিলেন, কিন্তু একটিও প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট খেলার আগেই তিনি পদত্যাগ করেন। কেন? লোকাল খেলোয়াড়দের সাথে দ্বন্দ্ব, ঘরোয়া লিগের মান নিয়ে সমালোচনা এবং ফেডারেশনের হস্তক্ষেপ। তিনি কাজ ছেড়ে দিয়েছেন কারণ তিনি কারো পুতুল হতে রাজি ছিলেন না। ঠিক একই বিপদ ঢাকায় তার জন্য অপেক্ষা করছে। বিএফএফ যদি ডুলির ওপর তাদের সিন্ডিকেটের খেলোয়াড় চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, ডুলি কালকেই ব্যাগ গুছিয়ে চলে যাবেন। তিনি এই চাকরিটার জন্য মরিয়া নন। আর এখানেই আমরা এসে দাঁড়াই সবচেয়ে বড় এবং মূল সমস্যার সামনে। ফুটবল শুধু জাতীয় দলের মুহূর্তগুলোর ওপর বেঁচে থাকে না। সান মারিনোর বিপক্ষে জয়টা অসাধারণ, কিন্তু এটা সমস্যার শেকড় ঠিক করে দেয় না। ফুটবলের প্রাণ হলো ক্লাব, আর বাংলাদেশের ক্লাব ফুটবল এই মুহূর্তে মোটেও প্রতিযোগিতামূলক বা আকর্ষণীয় নয়। বিএফএফ এর কোনো দৃশ্যমান দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই। তাদের যা আছে তা হলো সস্তা পপুলিজম বা চমক। ভেতরের পচা কঙ্কালটাকে লুকানোর জন্য থমাস ডুলির মতো বড় নাম সই করানোর মতো পিআর স্টান্ট। ভারতের দিকে তাকান, তারা আইএসএল তৈরি করেছে, ব্রডকাস্টিংয়ে টাকা ঢেলেছে এবং তাদের ফুটবলের মান বাড়িয়েছে। বেলজিয়ামের দিকে তাকান, তারা নতুন পয়েন্ট সিস্টেম দিয়ে তাদের পুরো ঘরোয়া লিগ ঢেলে সাজিয়েছে এবং একটা গোল্ডেন জেনারেশন তৈরি করেছে। বাংলাদেশ কি করছে? ক্লাব একাডেমিগুলো শুধু নামমাত্র চলছে। যুব ফুটবলে বয়স চুরি একটা ওপেন সিক্রেট, যার কোনো বিচার নেই। আপনি এশিয়ান কাপে যেতে চান, যুব ফুটবলকে 20 বছর ধরে অবহেলা করে আপনি সেখানে পৌঁছাতে পারবেন না। ডুলি হলেন এমন একটা সিস্টেমে ইনস্টল হতে যাওয়া সফটওয়্যার যেখানে কিছু মানুষ বসে আছে সেই আপডেটটা আটকে দেওয়ার জন্য। এখানে আছে সেকেলে মানসিকতা এবং সিন্ডিকেট, যারা চায় বাংলাদেশের ফুটবল ঠিক যেখানে আছে সেখানেই থাকুক, যাতে তাদের পকেট ভারী হয়। ডুলি চান তার দল পাশ খেলুক, মুভ করুক এবং মডার্ন ইউরোপিয়ান দলের মতো চিন্তা করুক। কিন্তু খেলোয়াড়রা যদি বছরের 10 মাস এমন একটা ঘরোয়া লিগে খেলে যেখানে সবাই হেঁটে হেঁটে ফুটবল খেলে, তবে জাতীয় দলের জার্সিতে তারা হঠাৎ করে সুইচের মতো কিভাবে নিজেদের বদলে ফেলবে? থমাস ডুলি নিঃসন্দেহে একটি বিশাল আপগ্রেড। তিনি বাংলাদেশকে ট্যাকটিক্যাল আইডেন্টিটি দিচ্ছেন। তিনি জানেন কিভাবে প্রবাসী প্রতিভাদের কাজে লাগাতে হয় এবং এশিয়ায় তার একটি পরীক্ষিত ট্র্যাক রেকর্ড আছে। সাধারণ ফ্যানেরা মাত্র 3টি জিনিস চায়: যোগ্যতার ভিত্তিতে দল নির্বাচন,
প্রবাসী প্রতিভাদের অবহেলা না করা এবং এমন একটা সিস্টেম যা দেখে মনে হয় আমরা সামনের দিকে এগোচ্ছি। ডুলি এই সব কিছু দিতে পারবেন, কিন্তু তার আগে বিএফএফ এর মানসিকতা বদলাতে হবে। তাদেরকে স্টিয়ারিং হুইলটা ছেড়ে দিতে হবে। তারা যদি ডুলির পাশে দাঁড়ায়, দল নির্বাচনের পুরো ক্ষমতা তার হাতে ছেড়ে দেয় এবং তার ফিলোসফির সাথে মিলিয়ে ঘরোয়া ফুটবলের কাঠামো বদলাতে শুরু করে, তবেই বাংলাদেশের ফুটবলে একটা সত্যিকারের রেনেসা বা নবজাগরণের সুযোগ আছে। আর এই সমর্থন না পেলে থমাস ডুলি হবেন সেই একই পুরনো গল্পের আরও একটি ট্র্যাজিক অধ্যায়।